আপনারা যদি একটু সবাই চুপ করে দেন তাহলে ভালো হয়, কারণ হয়তো আমার কথা শুনতে পাবেন না। ঠিক আছে, আজকে আমরা গত কিছুদিনের বিশেষ করে মাইনরিটি, বিশেষ করে হিন্দু সমাজের পরিস্থিতি নিয়ে আমাদের মনে হয়েছিল যে যাতে কোনো মানে ভুল ধারণার সৃষ্টি না হয়, কারণ ভুল ধারণার সৃষ্টি করার মতো প্রচুর পরিবেশ আছে, বিশেষ করে মিডিয়ার একাংশ। আমি শুধু মানে কোন দেশের সেটা বলছি না, মানে মিডিয়ার একাংশ তারা এটাকে যতটুকু পারা যায় একটা খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কাজে আমাদের মনে হয়েছে যে আমাদের যে এখানে ডিপ্লোম্যাটিক কমিউনিটি আছে তাদেরকে বিষয়টাতে একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন, যাতে তারা প্রকৃত অবস্থাটা বুঝতে পারে। আমি এটা জানি যে তাদের নিজেদেরও কিছু মেকানিজম আছে তথ্য সংগ্রহের, কিন্তু আমাদের অবস্থানটা পরিষ্কার করার জন্য আমি তাদেরকে আজকে ডেকেছিলাম। একটু শর্ট নোটিসে গতকাল যা বলা হয়েছে, আজকে তারা এসেছিলেন, মোটামুটি প্রায় সবাই এসেছিলেন। সেখানে আমরা আমাদের অবস্থানটাকে ব্যাখ্যা করেছি। আমরা বলেছি যে আমাদের, আমি খুব সংক্ষেপে বলছি, তারপরে আপনাদের কিছু প্রশ্ন উত্তর দেবো আমি। আমরা বলেছি যে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে আমাদের সমাজের অংশ এবং সরকার এটা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো মানুষ তার ধর্মীয় বা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে নিগৃহীত হবে না, এটা আমরা অবশ্যই নিশ্চিত করব। এবং আমরা এটাও বলেছি যে যে সরকার আছে তারা এক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে গত প্রায় 4 মাস সময় যেটা পার হয়ে গেছে এর মধ্যে। কারণ মেজর কোনো, যদিও মাল মশলা ছিল অনেক বেশি গণ্ডগোল হওয়ার মতো, কিন্তু সেটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি সবার সহযোগিতায়, রাজনীতিবিদরা সহ, ছাত্ররা, রাজনীতিবিদরা সবাই মিলে কিন্তু একটা আমরা পরিস্থিতি বজায় রাখতে পেরেছি, যেটা সৌহার্দ্যপূর্ণ। বিশেষ করে একটা এত বড়, তারপর পরই এত বড় একটা অনুষ্ঠান ছিল দুর্গাপূজা, সেটা পার হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং শান্তিপূর্ণভাবে এবং কোনো ধরনের কোনো মিসঅ্যাপ ছাড়া। একটা দুটো স্ট্রে ঘটনা এখানে ওখানে ঘটে নাই, এটা কিন্তু যদি আমরা বলি যে ঘটে নাই তাহলে তো সেটা সত্য বলা হবে না, ঘটেছে দু একটা ঘটনা, কিন্তু দু একটা ঘটনা প্রতি বছরেই দু একটা ঘটনা ঘটে, সেটা এই সরকার হোক বা অন্য কোনো সরকার হোক ঘটে। ব্যাপারটা হলো যে সেটাকে নিয়ন্ত্রণে নেওয়া এবং যারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত হয় তাদেরকে তাদের জন্য শাস্তি বিধানের ব্যবস্থা করে, তাদেরকে আইনের আওতায় আনা, এটাই হলো লক্ষ্য। এবং সেটা এই সরকার অত্যন্ত ডিলিজেন্সের সাথে সেটা পালন করেছে। আমি মোটামুটি এই লাইনে তাদেরকে ব্রিফ করেছি এবং আমি বলেছি যে মানে এটাকে ফ্লেয়ার আপ করে দেওয়ার এবং একটা বাংলাদেশ খুব একটা সাম্প্রদায়িক খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি সৃষ্টির অভ্যন্তরীণ এবং দেশের বাইরে প্রচেষ্টা আছে। আমরা সেই প্রচেষ্টাটা যাতে সফল না হয় সেই চেষ্টা করছি। মোটামুটি এই ছিল আমার ব্রিফিং এর বক্তব্য। শব্দ কিছু আরো কম বেশি হতে পারে। এ ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনি করতে পারেন। একজন একজন করে। আপনি শুরুতেই বলছিলেন যে এটা আমি একটু জাস্ট ক্লিয়ার করতে যে বিভিন্ন মিডিয়া বলতে কি আপনি বাংলাদেশের মিডিয়া বলছেন না অন্য কোনো দেশের মিডিয়া বলছেন? না, আমি এই ব্যাপারে খুব স্পষ্ট, প্রধানত ভারতের মিডিয়া, কিন্তু এর বাইরেও অনেক মিডিয়াতে কিন্তু এই ভারতীয়দেরকে যে ভারতীয় মিডিয়ার যে বক্তব্য সেটাকে ধরে কিন্তু আবার অনেকে অন্যান্য মিডিয়াতে সেটা প্রচার করেছে। মাননীয় উপদেষ্টা, প্রশ্ন হচ্ছে কেন শুধু ভারতের মিডিয়াকে দুষছেন? কেন ভারত নামক যে রাষ্ট্র, তাদের রাজনীতিবিদ, আজকে মমতা ব্যানার্জিও একটি বিবৃতি দিয়েছেন, বলেছেন যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন যেটা বাংলাদেশে আছে, ফলে এটা কি আমরা কূটনৈতিক কারণে বলছি না, কেবল মিডিয়ার উপরে দোষ চাপাচ্ছি, নাকি ভারতের রাষ্ট্র, তাদের সরকার, তাদের রাজনীতিবিদ, তাদেরকেও কি আপনারা কোনো বার্তা দিতে চান কিনা? দেখুন, আমরা যে বার্তাটা দিতে চাই সেটা হলো যে এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়, আমরা সবাইকে সমান চোখে দেখব এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই, পার্টিকুলার কোনো একটা অংশকে না, সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি। এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইনটার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। এই মেসেজটা সবার কাছে গেছে। এখন আপনি যেটা বলছেন যে পার্টিকুলার কাউকে, এটা আমরা তখন যখন সরকারি পর্যায়ে যখন কোনো রিয়াকশন আমরা দেখি আমরা সেটা প্রতিবাদ করি সরকারিভাবেই, সেটাই। আর বাকিটুকু আমরা ইন জেনারেল টার্মসে আজকে কথাবার্তা বলেছি। আমরা তো কোনো কাউকে দোষারোপ করার জন্য আসি, আমরা শুধু আমাদের অবস্থানটাকে শক্ত করার জন্য, শক্তভাবে উল্লেখ করার জন্য এসেছি। একজন ভারতের পক্ষ থেকে এই ব্রিফিং কেউ উপস্থিত ছিল কিনা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক কোনো একটি দল কিংবা ব্যক্তি কেন্দ্রিক নয়, বরং মানুষ এটা ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, সেটাও কি
আপনাদের ব্রিফিং এ এসছে কিনা যে ভারত মানে ব্লাইন্ড হয়ে গেছে? না, আজকের ব্রিফিং এ নিঃসন্দেহে ভারতকে নিয়ে আমি কিছু বলিনি ওইভাবে। আমি মিডিয়ার সম্বন্ধে বলেছি এবং ভারতীয় দূতাবাসের প্রতিনিধি ছিল। মাননীয় উপদেষ্টা এদিকে জি। আজকে তো মিডিয়া নিয়ে কথা হয়েছে, পাশাপাশি আমরা যেটা দেখেছি জেনেভা হিউম্যান রাইটস কাউন্সিলের যে আলোচনা, সেখানে কিন্তু এই যে ইন্ডিয়ান মিডিয়া বা অন্যান্য মিডিয়াতে যে জিনিসগুলো আসছে তার একটা রিফ্লেকশন দেখি। আবার অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর কমনওয়েলথ, সেখানেও এক ধরনের রিপোর্টে এটা আছে এবং দেখা যাচ্ছে সর্ট অফ মিডিয়ার উপর বেস করে এক ধরনের এলিগেশন বা এক ধরনের করতেছে। এই বিষয়গুলো কি আজকে আপনারা তুলেছিলেন? ইউরোপ সহ স্পেসিফিক্যালি এই বিষয়টা আমরা তুলিনি, এই বিষয়টা আমরা সংশ্লিষ্ট দেশের সাথে তুলব। কারণ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ যেটা তো ব্রিটেনের, আমি তো অন্যদেরকে সেটা বলে লাভ নেই, ব্রিটেনের সাথে আমরা এই ইস্যুটা তুলব। আপনারা দেখেছেন যে অত্যন্ত একপেশে একটা রিপোর্ট তারা দিয়েছে, মানে 4টা নির্বাচনকে মোটামুটি তারা এক পর্যায়ে ফেলেছে, 3বার পুনর্নির্বাচিত হয়েছে। সেই নির্বাচনটা কি মানের হয়েছে সেটা একটি শব্দ সেখানে নেই। 1500 ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, একটা শব্দ উল্লেখ নেই সেখানে। এখানে এবং সবচেয়ে বড় কথা, আমাদের দূতাবাসকে জানানো পর্যন্ত হয়নি যে তারা এই কাজটা করছে। একটা কথা এখানে প্রণিধানযোগ্য, সেটা হলো আমি যেটুকু খোঁজ দিয়ে দেখেছি সেটা হলো যে ওখানে পূর্ববর্তী যে দল ক্ষমতায় ছিল তাদের আসলে লোকজনের সংখ্যা বেশি, ইনক্লুডিং পার্লামেন্টের উপরেও তাদের ইনফ্লুয়েন্স একটু বেশি, এতে কোনো সন্দেহ নেই। মানে ইয়ার মধ্যে ওখানে যে কমিউনিটি আছে তার মধ্যেও আছে সব দলেরই, কিন্তু তাদের একটু শক্তি বেশি, কাজে তার সেটা ইনফ্লুয়েন্স করতে পেরেছে। প্লাস এটা ভুলে গেলে চলবে না যে এটা কিন্তু একটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইন চলছে, গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তা না, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর দ্বারা চেষ্টা করতেছে, সবখানে তারা হিট করার চেষ্টা করছে। সেটা আমাদের তাদের রিচ বেশি, এটা কোনো সন্দেহ। হ্যাঁ, গ্লোবালি যে করা হচ্ছে এটা আমরা আমাদের এতে বলেছি, এটা বলেছি আমরা, এবং এটা আমাদেরকে মেনে নিতে হবে যে তাদের যারা এটা করছে তাদের রিচ আমাদের তুলনায় বেশি, আমাদেরকে তাদেরকে মোকাবেলা করতে হবে। আবার একজন, আচ্ছা জি বলেন। যেটা হচ্ছে যে আপনি তো কালকে একটা ভিডিও বোধহয় আপনি দেখেছেন যে আমাদের সুতারকান্দি বর্ডারে ভারতীয় প্রোটেস্টাররা তারা বাংলাদেশের বর্ডার মানে ডিঙ্গারে ঢুকে যাওয়ার চেষ্টা করেছে, যে এই যে প্রভোকেশন, এটাকে আপনি আসলে কিভাবে? এটাকে আমি একটা প্রভোকেশন হিসাবে দেখি। প্রভোকেশন দেওয়ার মতো লোকজন তো আছে, এতে তো কোনো সন্দেহ আমরা দেখতে পাচ্ছি, চারদিকে দেখতে পাচ্ছি প্রভোকেশন, এবং এটাকে আমরা প্রভোকেশন হিসাবেই দেখবো যতক্ষণ পর্যন্ত না প্রকৃত প্রস্তাবে তারা বাংলাদেশে প্রবেশ করতে সক্ষম হয়। বিএসএফ সেখানে তাদেরকে থামাতে সক্ষম হয়েছিল। প্রোটেস্ট তারা করতেই পারে, তারা যেটা মনে করে, তাদের দেশের আইনেও সেটা অ্যালাউ করে, তবে বর্ডার পার হওয়ার যদি চেষ্টা করে সেটা হলো আইন ভঙ্গ করা, সেটা তারা ব্যবস্থা নেবেন। স্যার, দুটো বিষয়, একটা হলো স্যার যে আজকে ব্রিফিং এ চিন্ময় দাস, যিনি ইসকনের ফর্মার নেতা ছিলেন, ওনার ব্যাপারে স্পেসিফিক্যালি ডিপ্লোম্যাটদের কি স্টেটমেন্ট দিয়েছেন সেটা একটা। আরেকটা, এই যে এই প্রচারণা বা প্রোপাগান্ডা যেটা চলছে গ্লোবালি, এইটার ব্যাপারে ডিপ্লোম্যাটদের কোনো করণীয় আছে কিনা বা কোনো রিকোয়েস্ট করেছেন কিনা? দেখুন, প্রথমত চিন্ময় ব্রহ্মচারী যেটা বিষয়, এটা অবশ্যই উল্লেখ করেছে, আমার ব্রিফিংয়েও উল্লেখ ছিল যে চিন্ময় ব্রহ্মচারী কী পরিস্থিতিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারপরে কীভাবে প্রসিডিংস হয়েছে, কোর্ট তার বেল দেয় নাই, তখন তারা যে একেবারে ঘেরাও করে ধরেছে ইত্যাদি ইত্যাদি। এবং আমি এটাও বলেছি যে এটা তারা পেরেছে কারণ তাদেরকে তাদের মত ব্যক্ত করার অধিকার দেওয়া হয়েছে বলেই তারা পেরেছে। এরকম ঘটনা তো আগে করতে পারেনি তারা। আমরা তাদেরকে, আমার মনে হয় আমরা তাদেরকে অন্ততপক্ষে আমাদের যে অবস্থানটা সেটা পৌঁছে দিতে পেরেছি, এবং আমি তাদেরকে বলেছি যে এটা অবশ্যই তারা তাদের দেশেও রিপোর্ট করবে, এটা নিয়ম। যেটা এখানে একটা ব্রিফিং হয়েছে সেটা তারা তাদের হেডকোয়ার্টারকে জানাবে, এবং আমি আশা করব যে তারা সঠিক অবস্থাটা তুলে ধরবে। এবং আমি ব্যক্তিগতভাবে কাউকে বলেছি যে তোমাদের যে মতামতটা, দু একজন উল্লেখ করেছেন, যে একজন বলেন যে আমি বরিশালে একটা বিয়ে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম, হিন্দু সম্প্রদায়ের একজন বন্ধু, বিদেশি একজন রাষ্ট্রদূত পশ্চিমের, এবং তার মিশন থেকে বলছিল যে আমাদের সিকিউরিটি ব্যবস্থা করি। উনি বললেন যে আমি তাকে বললাম যে না, আমি একটু সিকিউরিটি চাই না, আমি নর্মাল সিচুয়েশনে ওখানে হাজির হতে চাই। একটু দু একটা পুলিশ ওখানে তারা জেনে গেছে এবং তারা একটু সিকিউরিটি দিয়েছিল, কিন্তু সে বলল যে আমি কোনো ধরনের কোনো সমস্যা দেখি নাই, এবং সেখানে আমি দেখেছি যে সেই
যে অনুষ্ঠানটা, সেটাতে হিন্দু এবং মুসলিমরা পার্টিসিপেট। আপনারা জানেন এটা, আপনাদের যে কারো আমার মেয়ের বিয়েতে হিন্দু অতিথিরা এসছে, এবং আমরা প্রচুর হিন্দুদের অনুষ্ঠানে অতিথি হিসেবে যাই, তাদের সাথে একসাথে এনজয় করি, উপভোগ করি। ঠিক এই পিকচারটা উনি দিয়েছেন। আমি তখন তাকে রসিকতা হিসেবে বললাম যে প্লিজ টেল ইউর ফ্রেন্ডস অ্যান্ড ইউর হেডকোয়ার্টার্স যে তোমার এই এক্সপিরিয়েন্স হয়েছে। সে বলছে ইয়েস আই উইল ডু দ্যাট। আচ্ছা, এদিকে একটু জানতে যে ডিপ্লোম্যাটদের কোনো বিষয়ে কোনো জানার আগ্রহ ছিল কিনা, কোনো প্রশ্ন ছিল কিনা এই সেশনে? ছিল, হ্যাঁ, কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর দিয়েছে, ডিটেলস তারা একটু জানতে চাইছেন। তো বাই এন্ড লার্জ তারা বলেছেন যে আমি খুব কম্প্রিহেন্সিভ ব্রিফ দিয়েছি সবকিছু। আমি কথা বলার চেষ্টা করি যে কোথাও কোনো সমস্যা নাই, কথা বললে কেউ বিশ্বাস করার কোনো কারণ নেই। সমস্যা আছে, সে সমস্যার মধ্যে আমরা সমাধানের চেষ্টা করছি এবং সফল হচ্ছে অনেকখানি। এবং এটাতে আমি বলছি যে আপনাদের সবার, আমাদের যারা বন্ধু আছেন, আপনাদের সবার সহযোগিতা আমরা চাই। এটা আমার মনে হয়েছে তারা কনফিউজ, কারণ আমাকে পরে যখন সামনাসামনি চা খাওয়ার সময় যখন কথাবার্তা হয়েছে, তারা কিন্তু সবাই ধন্যবাদ দিয়েছেন যে না, একটা আপনি খুব কম্প্রিহেন্সিভ ব্রিফিং করেছেন, আমাদের এখন খুব সহজে আমরা এটা রিপোর্ট করতে পারবো। ইন্ডিয়ান ডিপ্লোম্যাট কি জিজ্ঞেস করেছেন? না, উনি কিছু জিজ্ঞেস করেন। ওনাদের আগ্রহটা কি ছিল জানা? মমতা ব্যানার্জি যে বক্তব্য দিয়েছে সেই সম্পর্কে সরকারের অবস্থান কি, আর চলমান পরিস্থিতিতে চলতি মাসে বাংলাদেশ ভারতের এফওসি হওয়ার কথা ছিল, সেটি হবে কিনা? এফওসি হওয়ার কথা ছিল না, এফওসি হওয়ার কথা আমি মনে করি হবে। এখন দুই পক্ষ একসাথে হচ্ছে। আর মমতা ব্যানার্জির বক্তব্যটা সরকার কিভাবে? মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে দেখতে চাই, কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা তার যে ইলেকটোরেট সেটা আমি জানি। আমি কলকাতায় দীর্ঘদিন ছিলাম, আমি তার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত, তার বাসায়ও আমার যাতায়াত ছিল। কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি যে এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে না। এটা অবশ্য আমার মত, উনি নিশ্চয়ই মনে করেন সহায়ক। স্যার, আমরা কি ইগনোর করব নাকি আমরা প্রতিবাদ করব? দেখেন, এই সমস্যাটা ফার্স্ট টেস্টের পর থেকে বাড়ছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। এটা নিয়ে আমাদের ফোরকাস্টটা কি, মানে সামনের দিনগুলো যেটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? আমি গতকাল একটা অনুষ্ঠানে ছিলাম, সেটা আমি কি বলেছি আপনারা দেখেছেন। এটা কিন্তু ওপেনলি বলেছি, তার মানে তো কোনো গোপনীয় কিছু না। আসলে যেটা বলছেন আপনি 5 তারিখ, এটা একটা ওয়াটারমার্ক। অবশ্যই এর আগের সম্পর্ক এবং পরের সম্পর্ক এক্স্যাক্টলি এক না, সেটা আমরা জানি। এই যে আবার যে সম্পর্ক, এই যে সমস্যাটা আছে সেটা স্বীকার করতে হবে, স্বীকার করি আমরা। কাজেই একটা সমস্যা স্বীকার করলে সেই সমস্যার সমাধানের চেষ্টা করা যায়, এবং চেষ্টা করাই স্বাভাবিক। আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই, পরস্পরের স্বার্থ ঠিক রেখে। ভারতের আন্তরিকতা কতটুকু? আন্তরিকতা তো পরিমাপ করা খুব কঠিন কাজ। এটা আপনাদেরকে মিডিয়াকে মাপতে হবে, ওভার এ পিরিয়ড অফ টাইম কি কি ঘটনা ঘটে, কিভাবে ঘটে, সেটা দিয়ে আপনারা মাপবেন যে কতটা আন্তরিক। আর এখানে আসলে অন্তরের চেয়ে স্বার্থটা বেশি গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। ভারত বাংলাদেশ উভয়ই আমি মনে করি সম্পর্ক এগিয়ে নেবে নিজেদের স্বার্থ। এখন মেজার কিভাবে করবেন? ধরুন ভিসা বন্ধে আমাদের কিছু তো অসুবিধা হচ্ছে, অনেকের কিন্তু সুবিধা হচ্ছে। আমি কালকে একটা হসপিটালে গেছিলাম আমার একটা ছোট চেক আপের জন্য। হসপিটালের সব সিট কিন্তু একদম ভর্তি, কারণ লোকজন ভারতে যেতে পারছেন। তারা যে এখানে খারাপ চিকিৎসা পাচ্ছে তা কিন্তু না। কাজে এটা কি ভারতের স্বার্থে কিনা ভেবে দেখতে হবে। তাদের কলকাতার ব্যবসায়ীদের অবস্থা একটু খারাপ, আমরা পত্রপত্রিকা জানি, এবং আমি তো যোগাযোগ আছে, তারাও বলেছে। এটা কি ভারতের স্বার্থে কিনা সেটা ভারতকে দেখতে হবে। আবার ব্যাপার আছে বৃহত্তর স্বার্থে, তারা যদি মনে করে যারা পশ্চিমবঙ্গের ক্ষতি হোক, তো ভারতের স্বার্থ অন্যটাতেই, সেটা তারা বুঝবে। ভারতের স্বার্থ তো আমি বুঝতে পারবো। ভারতকে কেন্দ্র করে যে গ্লোবাল ক্যাম্পেইনের কথা বলেন বাংলাদেশ বিষয়ে, এই বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাউন্টার কোনো প্ল্যান আছে কিনা? গ্লোবাল ক্যাম্পেইনের বিপরীতে আপনাদের স্বচ্ছতা জানানোর জন্য
আমরা অবশ্যই সেটা চেষ্টা করছি এবং আরো প্ল্যান প্রোগ্রাম আছে সেটা কিভাবে মোকাবেলা করা যায়। এই গ্লোবাল ক্যাম্পেইনটা কারা করছে বলে আপনি মনে করেন যে আপনি একটা দেশের নাম বলতে পারেন কিনা যে না এরা মূলত করছে? দেশ করতেছে তো আমি বলবো না, বিভিন্ন প্রতিষ্ঠান করছে, প্রধানত বিভিন্ন প্রতিষ্ঠান করছে এবং সেই প্রতিষ্ঠানগুলোর ধরনটা কি সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। মাননীয় উপদেষ্টা একটা প্রশ্ন ছিল, সেটা হলো আপনারা সেভারাল টাইমস ভারতকে বলছেন, তারপর তাদের মিডিয়া বা তাদের উত্তর অনেক কর্তৃপক্ষের মন্তব্যে সেটা প্রতিফলন দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে কি বার্তাটা করা হচ্ছে না, নাকি তারা অন্তর্বর্তী সরকারকে মেনে নেয়? আবার সেই প্রশ্নে ফিরে যায়, ওই প্রসঙ্গে ফিরে যায় যে আসলে 5 তারিখের আগে এবং পরের সরকারের তফাৎ আছে। এখন এটার সাথে অ্যাডজাস্ট করতে কেউ সময় নিতে পারে, কিন্তু বাস্তবতাকে তো মেনে নিতে হবে, বাস্তবতাকে মেনে নিয়ে সম্পর্ক এগিয়ে নিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। কার ফোন নিয়ে যাচ্ছে ঠিক আছে। সবাই ছবি আছে